বেশ, এবার দেখো রাষ্ট্রপতি কিছু কিছু জরুরি অবস্থা, কিছু কিছু জরুরি অবস্থাতে রাষ্ট্রপতি, যেমন দেখো এনি মানে কি ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেল? 352, 352 তে রয়েছে। স্টেট এমার্জেন্সি হচ্ছে 356, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে 360 নম্বর আর্টিকেল। 352 তে আচ্ছা জরুরি অবস্থা বাদ হলে কি আমাদের সমস্ত অধিকারী কেড়ে নেওয়া হয়? না, শুধুমাত্র 20 এবং 21 নম্বর ধারা বাদে বাকি সব কিছু কেড়ে নেওয়া হয়। তোমার মৌলিক অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়, সবগুলো নয়, 20 আর 21 নম্বর ধারা কিন্তু থাকে তোমার জন্য। বেশ, ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি ছিল 1962 তে, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিল তখন ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, আমাদের বিলো আওয়ার প্রেসিডেন্ট। বেশ, সেকেন্ড ন্যাশনাল এমার্জেন্সি 1971 এ ছিল, প্রেসিডেন্ট কে ছিল ভিভি গিরি, ভারতবর্ষ কবে পায়? 1975 এ। বেশ, থার্ড ন্যাশনাল এমার্জেন্সি কবে হয়েছিল? 1975 25 জুন 1977 পর্যন্ত। এটা কত মাস লাগু ছিল জানো? 21 মাস এই ন্যাশনাল এমার্জেন্সি কি ছিল? লাগু ছিল 21 মাস। কেন এই ন্যাশনাল এমার্জেন্সি নিয়ে কনফিউশন? ফারুকুদ্দিন আলী আহমেদ ইনি ছিলেন প্রেসিডেন্ট। আমি আগে পড়িয়েছিলাম দেখো তোমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি কি থাকে, 1 মাস আগে সংসদের অনুমোদন পেতে হবে। এই এমার্জেন্সিটা ইন্দিরা গান্ধী থেকে মানে কন্ট্রোভার্সি আছে যে ইনি নিজের অফিসে বসে, পিএমও অফিসে বসে নাকি ন্যাশনাল এমার্জেন্সি জারি করেছিলেন, কিন্তু নিয়ম কি 1 মাস আগে সংসদের অনুমোদন পেতে হয়। এই অনুমোদন তিনি নেননি, এই অনুমোদন তিনি নেননি। এই কন্ট্রোভার্সিটা এখনো পর্যন্ত শুনতে হয় আমাদের, ঠিক আছে। বেশ, তিন স্টেট এমার্জেন্সি দেখো রাজ্যের জরুরি অবস্থা 2 মাস বা 60 দিনের মধ্যে তার অ্যাপ্রুভাল নিতে হবে। সর্বোচ্চ কত বছর পর্যন্ত স্টেট এমার্জেন্সি জারি থাকতে পারে? 3 বছর পর্যন্ত থাকতে পারে। আর প্রথম লাগু হয়েছিল পাঞ্জাবে 1966 সালে। পাঞ্জাবে তখন নাম কি ছিল জানো? পেপসু। পেপসু তখন নাম কি ছিল? পেপসু। তখন নাম কি ছিল? পেপসু। সবথেকে বেশি লাগু হয়েছে কোথায়? মণিপুরে 11 বার হয়েছে, উত্তরপ্রদেশে 10 বার হয়েছে স্টেট এমার্জেন্সি, ঠিক আছে। বেশ, এবার দেখো যে আমাদের 44তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1978 এ কি বলা হয়েছিল? সশস্ত্র বিদ্রোহকে কি বলা হয়েছিল? সশস্ত্র বিদ্রোহকে তোমার এই ন্যাশনাল এমার্জেন্সি তকমা দিয়ে দেওয়া হয়েছে যে সশস্ত্র বিদ্রোহ যদি আসে, আর্ম রেভলিউশন যদি আসে, রেভলিউশন যদি হামলা করে, তখন কিন্তু আমাদের এমার্জেন্সি লাগু করা হবে, ঠিক আছে। 3 ধরনের এমার্জেন্সি আমার কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত মনে রাখবে ফাইনান্সিয়াল এমার্জেন্সি লাগু হয়নি। পরীক্ষাতে বারবার কোশ্চেন দেয় যে ফাইনান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত কোন এমার্জেন্সি লাগু হয়নি। তোমার জন্য এমার্জেন্সি লাগু হবে, কিন্তু না, ফাইনান্সিয়াল এখনো পর্যন্ত লাগু হয়নি। যেটা কিছুক্ষণ আগে বলে না যে আমাদের এমার্জেন্সি ফাইনান্সিয়াল এমার্জেন্সি যেটা লাগু হয়েছিল সেটা 3 বার হয়েছিল। কি কি ফাইনান্সিয়াল এমার্জেন্সি? কারেন্সির অবমূল্যায়ন ঘটানো। এই যে বলছে না যে ডলারের মূল্য বাড়ছে, টাকার মূল্য কমছে, এর একটা পেছনে থিওরি আছে। কি থিওরি? যেটা ইকোনমিক্সের ভাষায় 1966 থেকে 69 পর্যন্ত একবার হয়েছিল। কারেন্সির অবমূল্যায়ন ঘটানো হয়েছিল কেন বলতো? এক্সপোর্ট বাড়ানোর জন্য, মানে রপ্তানিকে বাড়াতে হবে, আমদানিটা কমানোর জন্য ডলারের মূল্য মানে মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়। বাস্তবে একটা উদাহরণ দিই, এই পেনটা তুমি কত টাকায় কিনছো? এই পেনটা তুমি কত টাকায় কিনছো? ধরো এই পেনটা তুমি 20 টাকায় কিনছো, ভারতীয় মুদ্রা 20 টাকা, ভারত এই পেনটা বানাচ্ছে এবং সেই পেনটার দাম বাইরে কত টাকা করছে? বাইরে 10 টাকা করছে এবং এক্সপোর্ট করছে 10 টাকাতে। তাহলে বিদেশের বাজারে তোমার টাকার এই যে মুদ্রার অবমূল্যায়ন যেটা ঘটানো হয়েছে, সেটা কোন প্রোডাক্টটা কিনবে? ভারতীয় প্রোডাক্ট যদি বিদেশে গিয়ে মুদ্রার অবমূল্যায়নের কারণে 10 টাকায় এই প্রোডাক্টটা পায় এবং বিদেশে বিদেশি প্রোডাক্টটা 20 টাকায় বিক্রি হয়, তোমার কাছে কোন কোয়ালিটি সেমই হয়, তাহলে কোন প্রোডাক্টটা কিনবে? ভারতটা কিনবে। এ তাহলে কি হবে? এক্সপোর্টটা কি হবে? তখন বাড়বে। আর তখন ভারতে কি আসবে? যে মানিগুলো আসবে সেগুলো তো আসবে, আমদানি করে রপ্তানি করে তো কিছু টাকা তোমাদের কাছে আসবে, সেই টাকা তো আসবে। সেই জন্য 3 বার কারেন্সির অবমূল্যায়ন ঘটানো হয়। থার্ড 5 ইয়ার প্ল্যানের পর 1962 তে যখন আমাদের ভারত চায়না যুদ্ধ হলো, তখন আমরা প্ল্যানিং কমিশন করার ক্ষমতা ছিল না আমাদের, সেই জন্য 3 বার কারেন্সির অবমূল্যায়ন ঘটানো হয়। 66, 67, 67, 68, 68, 69। এই 69 পর আসে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। এই 3টে 5 ইয়ার প্ল্যানে আমাদের কি করেছিলাম? আমরা এক্সপোর্টকে বাড়িয়ে দিয়েছিলাম এবং তোমার ইম্পোর্টকে কি করেছিলাম? কমিয়ে এনেছিলাম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এক্সপোর্ট করানো, ঠিক আছে, ইম্পোর্টটা কমানো, ঠিক আছে। এরপরে দেখো কিছু কিছু রাষ্ট্রপতি, যেমন দেখো প্রথম রাষ্ট্রপতির নাম কি? আমাদের রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। ভারতরত্ন পেয়েছিল 1962 তে, ইনি প্রথম 2 বার রাষ্ট্রপতি ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? প্রথম ভারতরত্ন পেয়েছে 1954 এ। জাকির হোসেন মুসলিম রাষ্ট্রপতি পদ্মভূষণ বিভূষণ পেয়েছে 1954 তে, ভারতরত্ন পেয়েছে 1963 তে। পদে থাকাকালীন মারা যাওয়া প্রথম প্রেসিডেন্ট। সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট কে
ফারুকুদ্দিন আলী আহমেদ পদে পরকালীন মারা গিয়েছিলেন। বিচারপতি যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন জাস্টিস এম হিদায়াতুল্লাহ পদ্মবিভূষণ পেয়েছেন 2002 সালে। বেশ, জ্ঞানী জয়া সিং পোস্ট অফিস বিল 1986 সালে ভেটো প্রয়োগ করা প্রথম রাষ্ট্রপতি হচ্ছে কে? জ্ঞানী জয়া সিং। দলিত প্রেসিডেন্ট কে? দলিত কে.আর. নারায়ণ। আর এপিজে আব্দুল কালাম হচ্ছে আমাদের বিজ্ঞানী প্রেসিডেন্ট 1997 সালে। মনে রেখো 1997 সালে তিনি ভারত রত্ন পেয়েছিলেন। এপিজে আব্দুল কালাম এবং অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে জানো, যখন ইউএসএ বলেছিল যে পরমাণু পরীক্ষা করা হবে না, তখন এপিজে আব্দুল কালাম এবং রাজস্থানের পোখরানে স্মাইলিং বুদ্ধা নামে কি করেছিল? একটা কোড নেম দিয়ে পরমাণু পরীক্ষা করেছিল, যার জন্য আমাদের পরমাণু শক্তিধর কান্ট্রি আমরা এখন পর্যন্ত এপিজে আব্দুল কালাম এবং অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, পরমাণু বোমা, আমাদের প্রথম পরমাণু বোমা পরীক্ষণ করা হয়েছিল কি প্রোডাক্ট নাম কি লঞ্চ করা হয়েছিল? স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, বেশ। প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে প্রতিভা সিং পটেল। পুনঃ মুখার্জি ভারতরত্ন কবে পায়? 2019 সালে পেয়েছিলেন। আর নীলম সঞ্জীবন রেড্ডি প্রথম স্পিকার, যার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল, তিনিও রাষ্ট্রপতি হয়েছিলেন। ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি টপিকটা টোটালটা কমপ্লিট। রাষ্ট্রপতির টপিকটা আর কোনো আর্টিকেল বেঁচেও নেই, আর কোনো স্ট্যাটিকও বেঁচে নেই, যেখান থেকে বেরিয়ে যাবে কোশ্চেন। ঠিক আছে।